আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপির নেতৃত্বে 100টা দল ঐক্যবদ্ধ। কি চায়? ডিসেম্বরে নির্বাচন চায়। এরা স্বাধীনতা যখনই হয় তার বিরোধিতা করে। এটা 47-ও পাকিস্তানের বিরোধিতা করছিল, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। হ্যাঁ হাসনাত, তুই কিছু লোক নিয়ে আয়, আমার বাড়ির সামনে এসে মিছিল কর, গরমে কোনো অসুবিধা নেই, বট গাছের নিচে দাঁড়াইবে, তোরে আমি ঠান্ডা পানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু, তাহলে সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই প্রভু। জামাতে আমির, তার বাড়ি হইল কুলাউড়া। কুলাউড়া থেকে দাঁড়াইয়া বিএনপি ক্যান্ডিডেট 10 ভাগের 1 ভাগ ভোট পাবে না। এবং সেইখানে যদি একটা গাজা উপত্যকার সৃষ্টি হয়, তাইলে এটা বাংলাদেশ থাকে কিনা? I, Major Jia, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিব। উদ্যত থাকার একটা সীমা আছে, দিন কিন্তু এরকম থাকবে না। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আম, আজকে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই বিষয়টা নিয়ে, সার্বিক অবস্থা নিয়ে সবচাইতে এই মুহূর্তে যিনি ভালো বলতে পারেন এবং যিনি ভালো করে বলছেন, নির্ভীকভাবে সবসময় একজন মুক্তিযোদ্ধা, আজীবন মুক্তিযোদ্ধা, তিনি আমাদের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি একজন আইনজীবী এবং বিএনপির বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, এবং তার আরো অনেক পরিচয় আছে ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের সবাই আসলে আমরা জানি। তো আমরা আজকে তার সাথে কথা বলবো। ফজলু আঙ্কেল, সালাম আলাইকুম। দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে স্বাগত জানাই। আমার মা, তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে আবার স্মরণ করার জন্য, এবং তোমার চ্যানেলকে, যারা ছিলেন এতক্ষণ এবং যারা শুনছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। তাহলে আমরা শুরু করি আলোচনা। জি। আঙ্কেল, আমি ফার্স্টে একটা কথা, যেহেতু আপনি মানে মুক্তিযুদ্ধ এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, এবং বাংলাদেশের জন্মের শুরু থেকে এখন পর্যন্ত আপনি যুদ্ধই করে যাচ্ছেন। তো সেই মুক্তিযুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন আমি করতে চাই, যেটা প্রশ্ন না, আমি একটা বিষয় আপনার মূল্যায়ন জানতে চাই, আপনার অভিব্যক্তি, এই মুহূর্তের অনুভূতিটা জানতে চাই। সেটা হচ্ছে 28শে মে 2025 বুধবারে যুদ্ধাপরাধী রাজাকার এটিএম আজহারের মুক্তি হলো। সেদিনই সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং তিনি একজন মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমকে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে ধরিয়ে দিল, পুলিশে সোপর্দ করলো, এবং এই আজাহার মুক্তি পেয়ে চলে গেলেন শাহবাগে এবং যেয়ে অনেক কিছু বললেন। তো এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে, এবং যুদ্ধাপরাধী রাজাকারেরা দাপটের সাথে আহ, বের হয়ে আসছে জেলখানা থেকে, বা ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কথা বলছে, এই সার্বিক পরিস্থিতিটা নিয়ে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার অনুভূতি, প্লাস আপনি একজন রাজনীতিবিদ, এবং গত 54 বছর ধরে আপনি আসলে আম, সংগ্রাম করেই যাচ্ছেন বাংলাদেশের জন্য। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, আপনি কি বলতে চান দেশবাসীকে, বিশেষ করে তরুণদের? একটা মানে গভীর ইতিহাস সংশ্লিষ্ট এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট একটি প্রশ্ন। আমি বোধ হয় ভাগ্যবান না হতভাগা, আমি বুঝছি না, এখনো বুঝতে পারছি না, তবে মনে হয় আমি ভাগ্যবান। এই কারণে 5ই আগস্টের পরে দেখলাম বলা শুরু হলো 47 ছিল মুক্তিযুদ্ধ, আর 24শে জুলাই আগস্ট হলো মুক্তিযুদ্ধ। 71টা কিছু না, প্রথম বলছে একদম কিছু না, এটা পাকিস্তানটাকে ভাঙ্গিয়া সর্বনাশ করা। 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ইন্ডিয়ার চক্রান্তে পাকিস্তান ভাঙ্গা হয়েছে। একবার শোনার পরে মনে হলো
মরে যাব কিনা। কেউ তো কথা বলে না। একদিন সময় দিলাম, 2 দিন সময় দিলাম, কোন মানুষ আছে কিনা এই দেশে 18 কোটির মধ্যে কথাটা বলে বা প্রতিবাদটা করে? 3 দিনের দিন সন্ধ্যাবেলায় একটা টেলিভিশন সেন্টারে, ইউটিউব সেন্টারে, আমি প্রথমেই বললাম, বারবার শুনছি 47 আর 24 মুক্তিযুদ্ধ, 71 কিছু না। কিন্তু আমি আজকে খুব সুস্পষ্ট ভাবে বলি, এখনো মুক্তিযুদ্ধ জীবিত আছে। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম। ঠিক এই কথাটা বলছি। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম, এবং বাংলাদেশ হলো আমাদের অস্তিত্বের চরম স্বীকৃতি, 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন বাঙালির। এই মুক্তিযুদ্ধকে নিয়ে বা মুক্তিযুদ্ধকে নিয়ে যারা কুৎসিত মন্তব্য করছে, কেউ কথা না বললেও আমি বলছি, এই রাজাকারের বাচ্চারা, একজ্যাক্ট এই ভাষাটা আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযোদ্ধা বেঁচে আছে। আমি ফজলুর রহমান বেঁচে আছি। আমার বুকে গুলি না করা পর্যন্ত মুক্তিযুদ্ধ ওই দেশে থাকবে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে কথাটা বলে যাব। প্রথম প্রতিবাদ করলাম। তারপরের দিন হাজার হাজারে আমার উপরে যে আক্রমণ, ইউটিউবে, বিশেষ করে জামাত শিবিরের ইউটিউব গুলো অকল্পনীয় আক্রমণ শুরু করলো। আমি যে এই মানে ভারতের দালাল, এমনকি শেষ পর্যন্ত আমার মা যে ভারতের বেশ্যা ছিল, এই পর্যন্ত গালি পর্যন্ত আমাকে শুনতে হলো, যেটা অকল্পনীয়। যা হোক, এখন আমি আপনাকে বলছি, আমি আমার স্ত্রীকে নাস্তা করতে বসে দেখালাম। কি দেখালাম? যে দেখো, আলো কিন্তু জ্বলছে, সেই আলো মশালের আলো। কালকে এখানে মশাল মিছিল হয়েছে, হাজারে হাজার ছাত্রছাত্রী, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না। এই স্লোগানে স্লোগানে রাজাকারের আলবদরের মুক্তি মানি না, মানি না, হাজারে হাজারে স্লোগান দিছে। আমি মনে করলাম, আল্লাহ তুমি তো আসো, সত্য তুমি তো আসো, ইতিহাস তুমি তো সত্য কথা বলো। আমি যে ফজলুর রহমান একা কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের পক্ষে রাজাকারদের এত গালি প্রত্যেক দিন শুনতাম, এবং শেষ পর্যন্ত এমন হয়েছে, বলছে ফজলুকে হত্যা করা হবে, ফজলাকে, এবং তার জানাজা কেউ পড়তে পারবে না, সে হলো কাফের, তার জানাজা পড়া হারাম হবে। এটা 3 দিন আগের পর্যন্ত এইটা আমার ব্যাপারে ছিল। আমার মনে হলো যে আমি যা এক মুখে বলতাম, এখন হাজারে হাজার বলে, পরে বলবে লাখে লাখে, পরে বলবে কোটিতে কোটিতে। কিন্তু এখন শতকরা 95 জন মানুষের মনে, আরো বেশি হবে, 18 কোটি মানুষ যদি এদেশে হয়ে থাকে, তাইলে 17,75,00,000 মানুষ বলবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশের ব্যাপারে মুক্তিযুদ্ধই শেষ কথা। ভোট তারা কাকে দেবে, রাজনীতি তারা কি করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে 17,75,00,000 মানুষ এটা শুধু বিশ্বাস করে না, এটা তাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত, যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে, এবং মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্ব। তুমি আজকে এই যে আজহারের মুক্তি, আমি জানি না আমি এপিলেট ডিভিশনকে কি বলবো, কারণ আমি প্রায় 46-47 বছর যাবৎ হাইকোর্ট এপিলেট ডিভিশনে আমি ওকালতি করি। আমি জানি না যে আগের যারা রায় দিল এবং আগে যারা কনফার্ম করলো এপিলেট ডিভিশন, তারা কতটুকু ভুল ছিল, আর এখন যারা দিছে তারা কতটুকু শুদ্ধ হয়েছে। তবে আমার মনে হয় না এত মিথ্যা হবে না। সূর্য পূর্ব দিকে উঠে এই কথাটা খুব বেশি মিথ্যা হবে না। পশ্চিম দিকে অস্ত যায়, এটাও চিরন্তন। যেখানে অভিযোগে যা যা আমি শুনলে কান গরম হয়ে যায়, লজ্জায় মাথা নত হয়ে যায়। তৎকালীন ছাত্র শিবিরের রংপুরের একজন সভাপতি, সে নারীদের সম্পর্কে কি করে, যে মানুষকে কিভাবে হত্যা করেছে, বাড়িঘর কিভাবে পুড়িয়েছে, এইটা কি সব একদম মিথ্যা জালিয়াতি হবে? আমার তো মনে হয় না। আমি তো জানি
আল বদরের যারা নেতা ছিল তারা বেশিরভাগ হলো জেলার সভাপতি ছিল। আমার কিশোরগঞ্জের জেলার যে সভাপতি শহীদুল্লাহ ছিল, সে ছিল আল বদরের কমান্ডার। ময়মনসিংহ জেলার যে সভাপতি ছিল ইসলামী ছাত্র সংঘ, এখন হচ্ছে ইসলামী ছাত্র শিবির একই, সেই ময়মনসিংহের ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিল কামরুজ্জামান। সেই কামরুজ্জামান হয়েছিল আল বদরের কমান্ডার। এইরকম সব জায়গাতে আল বদরের কমান্ডার ছাত্র নেতারাই হয়েছিল। এবং এইটার মূল নেতা ছিল, একদম আদর্শিক নেতা ছিল গোলাম আজম। আর ডাইরেক্ট ফিল্ড লিডার ছিল, প্রধান ছিল আল বদরের নিজামী এবং মুজাহিদ। এটা খুবই স্পষ্ট, এটা তো লেখা আছে। এখনো তো 1 কোটি মানুষ জীবিত, মুক্তিযুদ্ধের 2 কোটি মানুষ জীবিত। আমি যে কথাটা বলতে চাই, এত মিথ্যা তো হওয়ার কথা না। তাহলে আমাদের দেশের সর্বোচ্চ, যাকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, তারা রায়টা কিভাবে দিছে আমি রায়ের ভিতরে যাই না, আমি তাদের ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। তবে ভাবতে হবে ইতিহাস সেই রায়টাকে মানুষ কিভাবে দেখবে, তখন যারা রায় দিছে তাদের ব্যাপারে ইতিহাস বিচার করবে। তবে আমি একটা কথা খুব সুস্পষ্ট ভাবে বলে যাই, সেম কোর্ট, ওই যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে সমস্ত আহ, ওই যে ফেসিস্ট, 15 বছরের ফেসিস্টদের বিচার হতেছে বলে বলা হচ্ছে। আমি প্রথমেই বলছি এই কোর্টে তাদের বিচার হতে পারবে না। রাজাকার আলবদর দালালের বিচার যে কোর্টে হয়েছে, সেই কোর্টে রাজনৈতিক অপরাধীদের বিচার হইতে পারবে না। ওরা হলে যুদ্ধ অপরাধী, আমি খুব ক্লিয়ারলি বলছি। হ্যাঁ, তাদের বিচার হবে যারা অন্যায় করেছে গত 15 বছর, তাদের বিচার হবে অন্য অন্য স্পেশাল কোর্টে, অন্য, নট ইন দিস কোর্ট। এটা কিন্তু বলে দিলাম কথাটা। দুই, যারা রাজাকারের আল বদরের পক্ষে, দালালের পক্ষে উকিল ছিলেন তাজুল ইসলামরা, এখন প্রসিকিউটর হওয়াটা অনৈতিক, এইটা হতে পারবে না। এটা মানুষ একদিন বলবে যে না, এটা এটা আমরা মানি না। আর 3 হইল যারা ডাইরেক্ট মুক্তিযোদ্ধা। ওই আমি একদিন উদাহরণ দিয়েছি, কিউবাতে যারা মুক্তিযুদ্ধ করেছিল ফিডেল ক্যাস্ট্রোর সাথে, তারা মৃত্যুর আগ পর্যন্ত কেউ জেলে যায় নাই। যদি কেউ জেলে গিয়েছে, ফাইনাল আদেশের আগে একটি লোককে অ্যারেস্ট করা হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশে চালে ডাইলে এক দর, তেলে গিয়ে এক দর। রাজাকার আলবদরের যে দর, মুক্তিযোদ্ধারও সেই দর। এটা আমরা মানি না। আর মানি না বলে মুক্তিযোদ্ধাদের বিচারটা চিন্তা ভাবনা করতে হবে। আমি দেখেছি 87 বছরের আমির হোসেন আমু, তাকে কিভাবে পিঠমোড়া বাদ দিয়া সেন্সলেস হয়ে গেছে, তাও 4 তলায় টেনে তোলা হচ্ছে। সে হইল একজন মুক্তিযুদ্ধের প্রধান নেতাদের একজন মুক্তিযুদ্ধের। আমি দেখেছি রাশেদ খান মেননের মতো একজন রাজনৈতিক নেতা, সুনামে দুর্নামে হোক, ভুলে শুদ্ধে হোক, তার মতো রাজনৈতিক নেতারা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশকে সমৃদ্ধ করছে, রাশেদ খান মেননকে পিঠমোড়া বান্ধিয়ে না তুলে, এটা জাতির জন্য লজ্জা। খুব ক্লিয়ার কথা বলছি কিন্তু। তারা কি, রাশেদ খান মেনন একজন মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এই দেশের জন্য মস্ত বড় অবদান আছে। এবং আমি দাবি করব আমির হোসেন এবং রাশেদ খান মেননকে তো কয়রা পরানোই যাবে না হাতের মধ্যে। আমি দাবি করব তাদেরকে প্রয়োজনে মিলিটারি গার্ড দিয়ে কোর্টে এনে হাজির করুক, তবে এই কোর্টে না। আরো যারা মুক্তিযোদ্ধা আছে, আমি নাম বলছি, আমাকে 100 বার গালি দিতে পারে, এরা খুব খারাপ মানুষ হতে পারে, কিন্তু ইনুসাব দেরাদুনের কমান্ডার ছিলেন, হাসানুল হক দেরাদুনে কমান্ডার ছিলেন। 10,000 যে মুজিব বাহিনী ট্রেনিং দিছে, তাদের প্রধান 1 নম্বর ব্যক্তির নাম হলো হাসানুল হক। আর শাহজাহান খান মাদারীপুরের বিএলএফ কমান্ডার ছিলেন। আরো হয়তো বা অনেকে আছে মুক্তিযোদ্ধা, তাদের ব্যাপারটা চিন্তা করতে হবে। রাজাকার আলবদরের বিচার যেভাবে হয়েছে বাংলাদেশে, মুক্তিযোদ্ধার বিচার সেভাবে হওয়া উচিত নয় এবং হতে পারবে না। আমি আজকের এই প্রেক্ষাপটে, যেখানে একজন যুদ্ধপরাধীকে মুক্তি দিয়া আবার সেই শাহবাগে উদ্যত্ত থাকার একটা সীমা আছে, উদ্যত্ত থাকার একটা সীমা আছে, দিন কিন্তু এরকম থাকবে না।
একজনও 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের পক্ষে কথা কয় না, একজন বলতো ফজলুর রহমান। আজকে কিন্তু 1 লাখ 2 লাখ বলতেছে, একদিন কিন্তু 10 লাখ 20 লাখ 50 লাখ বলবে, এবং সর্বশেষে কিন্তু 17 কোটি 75 লাখ বলবে। তাদেরকে আমি, যারা শাহবাগে গিয়ে আল বদরের নেতার সম্বর্ধনা দেন, তাদের উদ্যোক্তের আমি আমি বাহাবা দেই ঠিকই, কিন্তু এই বাহাবাটা কিন্তু ঘৃণ্য অর্থে। একদিন আসবে এইটারও উত্তর দিতে হবে যে শাহবাগে একদিন গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই শাহবাগে গিয়ে এটাকে অপমান করার জন্য আল বদরের কমান্ডারকে সম্বর্ধনা দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা। এত বড় উদ্যোক্ত কিন্তু ভালো না। জামাত গত 9 মাস যা করতেছে এটা অকল্পনীয়। এরা এদের যে পালন কর্তা লালন কর্তা, আল্লাহর পরেই রসুলের পরেই, তার নাম হলো বিএনপি, তাদেরকেও খাওয়ার চেষ্টা করতেছে। এরা যে জন্ম দেয় তাকেই খাওয়ার চেষ্টা করে। এরা স্বাধীনতা যখনই হয় তার বিরোধিতা করে। এটা 47-ও পাকিস্তানের বিরোধিতা করছিল, 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। কাজেই এই সব আলবদর রাজাকারের দল সম্পর্কে আমি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, দি ডে উইল কাম। এবং খুব আইসা গেছে কিন্তু দিন। আজকে কিন্তু দেখলাম বিএনপির নেতৃত্বে 100টা দল ঐক্যবদ্ধ। কি চায়? ডিসেম্বরে নির্বাচন চায়। কারণ ইউনূস সাহেবকে আমি মিথ্যাবাদী বলবো, এখন অতটুকু আমি যাইতে চাই না। ইউনূস সাহেব অনেক বড়, নিজেকে ছোট নিজেই করছেন, আমি করছি না। আমি বলেছিলাম ইউনূস সাহেবের মতো লোক গত 100 বছরে বাঙালি মুসলমানের মধ্যে জন্ম নেয় নাই, ব্যক্তিগত ভাবে আগামী দিনেও নিবে না, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে না। আমার এখন বলতে ইচ্ছা করে, জাপানে গিয়ে এত বড় একটা কথা বললেন, যে কথাটা বাংলাদেশে 18 কোটি মানুষই মনে করতেছে যে আপনি ভুল কথা বলছেন। শুধু রাজনৈতিক ক্ষমতা কি ইউনূস সাহেব এমনই জিনিস? এই যে বলতো যে যে লোকটা গ্রামীণ ব্যাংকের একটা সভাপতির পদ ছাড়তে পারে না, সে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ মৃত্যুর আগে ছেড়ে দিবে? গয়েশ্বরাই বলছে দেহত্যাগ করার আগে উনি পদত্যাগ করবে না। আমি শুধু বলতে চাই, ইউনূস সাহেব আপনি কি এত ছোট মাপের মানুষ? আর নোবেল কমিটি কি এত ছোট মানুষকে পুরস্কার দিয়েছে? আমাদের মুখটা তো আপনি ছোট করছেন। কেন বিদেশে গিয়ে এইসব কথা বলেন? আর কথা শুধু বিদেশে গিয়ে বলেন, দেশে বলেন না কেন? আমি ইউনূস সাহেবের ব্যাপারে খুব করুণা মানে প্রকাশ করছি। উনার এইসব কথা বলা উচিত না। কাজে আমি মনে করি মুক্তিযুদ্ধের এই দেশে এখন আবার আস্তে আস্তে সঠিক পথে ট্রেনটা উঠছে। আমার দল, আমাদের দল বিএনপির নেত্রীও এখন কথা বলা শুরু করেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান সাহেব তো বলছেনই। এখন ইউনূস সাহেব বুঝতে পারবেন কত ধানে কত চাল। ওই ইউটিউবার আলবদর রাজাকারের ছেলেরা, যারা এখনো মনে করে পাকিস্তানে নাকি তাদের আব্বাজান আছে, তারা ওই ইউটিউবে কথা বইলা কিছু কয়। ইউটিউব যারা কথা বলে এইভাবে মানুষের জঘন্য মিথ্যা, শুধু এইভাবে কথা বললে হবে? কালকেও দেখলাম এক আলবদরের বাচ্চা ইউটিউবে কথা বলতেছে, খালেদা জিয়াও খারাপ কথা বললো খালেদা জিয়াকে, তারেক রহমানকে তখন বলা। আগে বলতো তারেক রহমান ভালো, উনি ভালো, আর বিএনপি খারাপ। এখন এরপরে বলা শুরু করলো তারেক রহমান সহ সমস্ত বিএনপি খারাপ, শুধু খালেদা জিয়া ভালো, উনি তো পলিটিক্সে আসতে পারতেছেন না। পরশুদিন জন বেগম খালেদা জিয়া বললেন গণতন্ত্র ব্যাহত হচ্ছে এবং গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার, তখন কালকে দেখলাম না, খালেদা জিয়াও ভালো না, উনিও তো ভালো কিছু করতে পারেন। কাজে এইসব আলবদরের বাচ্চারা ক্ষণে ক্ষণে যারা মিথ্যা কথা বলে এবং হাজারে হাজারে ইউটিউব নিয়ে বৈশা রয়েছে, জামাত যে কত সহ্য হচ্ছে মিটিকুলাস প্ল্যানিং ডিজাইন অফ ইউনুস, এইটার তো মূল ব্যাপারটাই হলো জামাতে ইসলাম। এবং জামাত ইসলাম কেন এরকম করছে সেইটা আমার কাছে মনে হয়, যতই এদের একটা কথাও আর আমি বিশ্বাস করি। আগে কিছু কিছু কথা, আমিরের কথা বিশ্বাস করতাম যে তারা বোধহয় 54 বছরে কিছুটা ভালো মানুষ হয়েছে, কিন্তু এখন আর বিশ্বাস করি না। এই কারণে বিশ্বাস করি না, জামাতে ইসলাম যখন বলে যে মুক্তিযুদ্ধ যারা করেছে অস্ত্র হাতে, 71 সনে তারা আল্লাহর কাছে মাপ চাও, না হইলে দুজকে যাইবা। কাজে এই জামাত তারা কি চায়? তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই।
ছোটবেলায় শুনছিলাম কয়লা দইলেও ময়লা ছাড়ে না। জামাত ইসলামকে যতই পরিষ্কার করা হোক, এদের যে 71 সনের কালো রাজনীতি, সেই রাজনীতি তারা করবে, এবং কিছুতেই তাদের স্বভাবের কোনো পরিবর্তন হবে না। আজকে তাই আমি বলবো, আজহারুল ইসলামের মুক্তিটা বাংলাদেশের মানুষকে আবার নতুন করে, মুক্তিযুদ্ধের মানুষকে আবার নতুন করে ঐক্যবদ্ধ করবে বলে আমি মনে করি। আপনার কথা শুনতে ইচ্ছে করে, মনে হয় না থামিয়ে শুনতেই থাকি। তো এই প্রসঙ্গে একটা বিষয় যেটা আসলে আমরা, আপনিও নিশ্চয়ই এটা পর্যালোচনা করছেন প্রতিনিয়ত, যা হচ্ছে এই যে ডক্টর ইউনূস কে, আপনি নিজেও বললেন যে ডক্টর ইউনূসকে আমরা অনেক ভালো মনে করেছিলাম, যে শত বছরে একরকম একজন মানুষ এসছেন, কিন্তু গত 9-11 মাসে আমরা কিন্তু দেখলাম যে উনি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নন। মুক্তিযুদ্ধের সময় উনি কোথায় ছিলেন, কি করেছেন, মুক্তিযুদ্ধে অংশ নেন নাই, সে সময় তার বয়স ছিল, সেগুলো তো আছেই একটা বিতর্কের বিষয়, এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নন, এবং উনি জামাত বা নতুন যে রাজনৈতিক দল হলো তাদেরকে নিয়ে একটা ঢাল হিসেবে নিয়ে হয়তো নিজেই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, এরকম কিছু। কিন্তু লক্ষ্য করছি যে, ধরেন সব সময় আগে একটা সময় 15 বছর শুনেছি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ হাইজ্যাক করে নিয়েছে, আওয়ামী লীগের জন্য কেউ মুক্তিযুদ্ধে ওনারশিপ পাচ্ছে না। কিন্তু গত 11 মাস কিন্তু মুক্তিযুদ্ধকে ওন করার মতো অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইলেই পারতেন সেভাবে ওন করতে, ওটাও কিন্তু দেখা যায় নাই। কিন্তু এখন আরেকটা জিনিস লক্ষ্য করছি আমরা, যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের প্রজন্ম যারা, তারা তাদেরকে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে তাদেরকে কর্নারাইজ করা হচ্ছে, তাদেরকে আহ, সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে দেশের প্রেক্ষাপট থেকে, রাজনীতির প্রেক্ষাপট থেকে, বা সুশীল সমাজের প্রেক্ষাপট থেকে। কিছু বললেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মানে ফ্যাসিস্টের দোসর। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলে গেল, একজন রাজনীতিবিদ হিসেবে বিএনপিকেও আমরা ভাবে যে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে যে জোরালো কোনো বক্তব্য দেওয়া, ওরকমও কিন্তু দেখছি না চাচা। তো আপনার কি মনে হয়, এই যে একটা কিছু হলেই ফ্যাসিস্টের দোসর, মুক্তিযুদ্ধ আর ফ্যাসিস্টের দোসর হওয়া তো এক জিনিস নয় আসলে, এই জিনিসটা থেকে বের হওয়ার কি ভাবছেন, নাকি এটা খুব মেটিকুলাসলি উনি করছে ওনারা? এটা আরেকটা প্রশ্ন যে বিএনপি মুক্তিযুদ্ধের কথাটা মানে খুব, মানে ফ্যাক্ট ইজ ফ্যাক্ট এইভাবে বলছেন না কেন, এটা আমি বলতে পারবো। আচ্ছা। কারণ আমি এই কারণে বলতে পারবো না, বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমি ছিলাম না, আমি ওই দলটার বিরোধী ছিলাম। আচ্ছা। আজকের প্রেক্ষাপটে আমি যখন বিএনপিতে গিয়েছি, আমার কনসিডারেশনটা হলো বিএনপিতে লাখো লাখো ত্যাগী পাগল কর্মী আছে। পাগল মানে আমি বাজে পাগল বলছি, রাজনৈতিক পাগল কর্মী আছে যারা হ্যাঁ। হাজার হাজারে জেল খাটতে পারে, বছরের পর বছর জেলে থাকতে পারে, কিছু দোষ ত্রুটি করে না তা না, আবার 10,000 টাকা আবার চাঁদাও নিতে পারে, যার বউ না খায় তাকে, যার ছেলেটার গায়ে একটা গেঞ্জি নাই, জেল থেকে বাইরে দেখে মা বাপ অসুস্থ, নিতেও পারে। সেই ধরনের একটা দল আবার বিএনপির নেতৃত্ব। আজকে আপনাকে খুব ক্লিয়ারলি বলবো, বিএনপি নেতৃত্ব আমি যাকে দেখে গেছি, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার আচার আচরণ আমার ছাত্র রাজনীতির সময় থেকে, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ঐক্যবদ্ধ আন্দোলন করছি, তখন থেকে আমার ভালো লাগতো, এবং উনি আমাকে নিয়েছে। এবং আমি যাওয়ার সময় কিন্তু ওটা অনেকেই জানে, একটা কথা বলেছিলাম, এবং যারা শত শত লোক আমার সঙ্গে বিএনপিতে জয়েন, সবার সামনেই বলেছিলাম যে মুক্তিযুদ্ধের বাইরে কোনো কথা আমি বলতে পারবো না। আমার চিন্তায়, আমার চেতনায় যে মুক্তিযুদ্ধ আছে সেই কথাটা আমি সবসময় সুস্পষ্ট ভাবে বলবো। এতে যদি আপনি আমাকে নেন, নিতে পারেন, না নিলে আমাকে নিয়েন। এটা এখনো উনি জীবিত আছেন। উনি হাসতে হাসতে বলছিলেন, আপনি যে বক্তৃতা করেন শুধু মুক্তিযুদ্ধ না, আমি বৈশা থাকবো মিটিং জমা করে, আপনি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করবেন। যদিও আজকের প্রেক্ষাপট ভিন্ন, আমি আপনাকে বলি, বিএনপি মুক্তিযুদ্ধ সেইভাবে ফ্যাক্টিস ফ্যাক্ট বলে কিনা, সেটা বলবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের নেতা, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,
যখন মেজর জিয়া ছিলেন, তখন তো 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, নিজেকে প্রেসিডেন্ট বা সর্বাধিনায়ক ঘোষণা করিয়া। পরে যখন সবাই বলল যে আপনার তো কোনো ধরনের এন্ডোর্সমেন্ট নাই, জনসমর্থন নাই, পিপল তো আপনাকে এই রায় দেওয়ার ক্ষমতা দেয় নাই, আপনার তো একজন মিলিটারি অফিসার, তখন উনি বলেন ইয়েস, ব্রিং দ্য পেপার। তখন উনি নিজের হাতে লিখলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব। এরপরে উনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, ব্রিগেড কমান্ডার ছিলেন। আমি এই পর্যন্ত যদি ধরি, মুক্তিযুদ্ধে তার অবদানের তো কোনো কমতি নাই। 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, 2 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন আমাদের শফিউল্লাহ, 3 নম্বর সেক্টর কমান্ডার, 4 নম্বর সেক্টর কমান্ডার সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর এম কে বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর ছিল এম এ মঞ্জুর, 9 নম্বর ছিল মেজর জলিল, 11 নম্বর ছিল কর্নেল তাহের। এটা তো সত্য, ইতিহাসের সত্য। সেই ইতিহাসের সত্যকে যদি বলতে হয়, তাহলে তো বলতে হবে যে মুক্তিযোদ্ধার দ্বারাই প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল। এখন তারা রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি ভিতরে এই যে আগামীকাল কিন্তু মুক্তিযোদ্ধা দলের একটা মিটিং আছে, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। সেই মুক্তিযোদ্ধা দলে আমিও কিন্তু সেখানে বিশেষ অতিথি, মেজর হাফিজ সেখানে প্রধান অতিথি। আমি সেখানে কালকে প্রেস ক্লাবে বক্তৃতা করব। মুক্তিযোদ্ধা দল তারা তো পরিষ্কার ভাবে বলতেছে রাজাকার আলবদরের সঙ্গে জীবনে কোনদিন আপোষ করবে। তাইলে বিএনপির তো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তখন তো বলতেছে যে আমরা মুক্তিযুদ্ধের বিরোধীদের সাথে কোনো আপোষ করব। আবার বিএনপির যে নেতারা, ইভেন জনাব ফখরুল ইসলাম, মির্জা আব্বাস সহ, তারা তো সবাই বলতেছে মুক্তিযুদ্ধই মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, মুক্তিযুদ্ধের বাইরে যাওয়া যাবে না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিএনপির কর্মীদের মধ্যে ধারণা বেশিরভাগ হইল তাদের মতো করিয়া, আমি ইতিহাস যেভাবে বলবো সবটা তারা এইভাবেই বলবে, এইটা নাও হইতে পারে, তাদের মতো করিয়া মুক্তিযুদ্ধের পক্ষে আলবদর রাজাকারকে তারা পছন্দ করে। কাজে বিএনপির অবস্থানটা হলো এই জায়গাতে, আর মানুষের অবস্থানটা এমন একটা জায়গাতে দাঁড়াইছে, আমার ইউটিউব যদি দেখাইতে পারতাম আপনাকে, আপনি বুঝতেন। মোল্লারা যখন বলছে ফজলুর রহমানের কেউ জানাজা পড়তে পারবে না, এই 5 দিন আগে আমার ইউটিউবে, আমার অন্যান্য ইউটিউবে কত লক্ষ মানুষের মানে প্রতিবাদ করে, মোল্লাদের কথার প্রতিবাদ করে বলছে যে এখন যেখানে যদি বেঁচে থাকি, ফজলুর রহমান যদি আল্লাহ নিয়ে যায় তবে তার জানাজায় গিয়ে হাজির হোক। আহলে সুন্নাতুল জামাতের কত বড় বড় হুজুররা, যাদের মাহফিলে 6 লাখ 10 লাখ 20 লাখ লোক হয়, সেই ফুলতলির থেকে দরিয়া, ঢাকার থেকে দরিয়া যত জায়গায় আছে, সব জায়গার, সোনাকান্দার থেকে দরিয়া সব জায়গার হুজুররা বলতেছে আপনার জানাজা আমরা পড়াবো যদি বেঁচে থাকি। কাজে এখন কিন্তু রাজাকারদের মুখ কিন্তু ছোট হয়ে আসছে। মাগো, এটা চিন্তা করার কোনো কারণ নাই যে রাজাকাররা খুব, না, রাজাকাররা এখন ছোট হয়ে গেছে, অনেক ছোট রাজাকাররা এখন। এখন তারা ভাবতেছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে বইলে তারা খুব ভালো করে নাই, এবং এটা তারা ভুল করছে, এটা একদিন প্রতিষ্ঠিত হবে। এবং এখন সমস্ত ছাত্ররা দেখলাম বক্তৃতা করতেছে, রাজাকার কোথায় আছে লিস্ট করে দেখো। আগে যে রাজাকাররা মুক্তিযোদ্ধা লিস্ট করতেছিল 5ই আগস্টের পরে, এখন ছাত্ররা লিস্ট করতেছে রাজাকার যারা যারা আছে এদের সবার নাম লিস্ট করো। কাজেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাইরে গেছে, এটা চিন্তা করা ঠিক না। ইউনূস সাহেব একটা মিটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে এই দেশে আসছে, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে উনি ঢুকে গেছে, যেটা উনার না ঢুকলেই ভালো হতো, কারণ উনার বয়স হলো 85 বছর। উনি যে কেন এই কাম করলো আমার মাথায় আসে না, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় বয়স বেশি হইলে বোধহয় মাথা ঠিক মতো ভাবে কাজ করে না। ওনার মাথা বোধহয় ঠিক মতো ভাবে কাজ করতেছে বলে আমার মনে হয় না।
তাহলে না হইলে বলতো না যে চট্টগ্রাম সমুদ্র বন্দর আমরা বিদেশিদেরকে দিয়ে দিব। হ্যাঁ, যারা ভালো চালাইতে পারবে এই দেশ, আমরা এই বন্দর আমরা তাদেরকে দিয়ে দিব। আমি বলছি ভালো চালাইতে পারবে মানে কি? মুক্তিযুদ্ধ আমার মা, বাংলাদেশ আমার মা। আমার মা কোরআন শাড়ি পরাইতে আমি তার কদম সন্তান, তাকে পুরান কম দামি শাড়ি পরাই, তাকে ভালো খাবার দিতে পারি না, তাকে ওষুধে ভালোভাবে খাওয়াইতে পারি না। এই কারণে কি আপনি আইসা যদি বলেন যে জমিদারের কাছে তোমার মারে বিয়া দিয়া দাও, আমি বেনারসি শাড়ি পরাইমু, গলার হার দিমু, কানের দুল দিমু, এই কারণে আমি কি জমিদারের কাছে আমার মেয়েকে, আমার মাকে বিয়ে দিয়ে দিব নাকি? ইনুস সাহেব কি বলেন? এটা কি আপনি হইলেও করবেন? তাইলে আপনি কেন বলেন যে ভালো চালাইতে পারে তাকে আমার বন্দর দিয়ে দিব? আমি আমার দেশ আমি চালাবো, সুখে দুঃখে, সুদিনে দুর্দিনে, ভুলে শুদ্ধে। আমি মুক্তিযুদ্ধ বেঁচে আছে, আমি আমার দেশকে চালাবো। সেই দেশকে আমি ধীরে ধীরে উন্নত করে, কিন্তু ওই বাহিরের কোন শক্তির কাছে, চক্রান্তকারী শক্তির কাছে আমার সেন্ট মার্টিন দ্বীপ, আমার ক্যানেল আমি দিয়া দিব না। আমার ওই যে খাল, বলে যে কি করিডোর, ইংরেজিতে কয় করিডোর, আর চিটাগাং সমুদ্র বন্দর দিয়া দিব না। ওই তিনটে জায়গা আপনি চোখ বুঞ্জা দেখেন মাগো। আপনার চাচা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ, আপনার বাবা মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। আমি আপনার পাঁচ চাচা বাপ চাচা একসাথে যুদ্ধ করছে, আমি তাদের সাথে জেল খাটছি, ঢাকা ক্যান্টনমেন্ট কারাগার, ঢাকা সেন্ট্রাল কারাগারে। আমি মাগো তোমাকে বলি, তুমি বললাম তোমাকে বলি মাগো, একবার চোখ বুঝে দেখো তো, শুভপুর ব্রিজ থেকে দূরে নোয়াকা ফেনী শেষ হইলে পরেই ওই জায়গাটা যদি গলাটা কাইটা দেয় ব্রিজটা, আর চট্টগ্রাম, কক্সেস বাজার আর পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা যদি আরাকান রাজ্য সহ চলে যায়, এবং সেইখানে যদি একটা গাজা উপত্যকার সৃষ্টি হয়, তাইলে এটা বাংলাদেশ থাকে কিনা? এটা বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমি চাই না। চট্টগ্রাম বিহীন, চট্টগ্রামের বন্দর বিহীন, কক্সবাজার বিহীন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বিহীন বাংলাদেশ তো আমি চাই না। ইউনুস সাহেব কাজটা করতেছেন কি আপনি? কাজটা তো আপনি ভালো করতেছেন না। আপনারা বাংলাদেশের সবার চেয়ে মুরব্বী, নোবেল লরিয়েট আপনি, আপনি এই কাজটা কেন? কয়দিন বাঁচবেন আপনি? যদিও মৌলানা সাহেবরা দোয়া করে আল্লাহ ইউনুস সাহেবকে 50 বছর বাঁচায় রাখ, এবং 50 বছর যাতে এই দেশে কোনো ইলেকশন না হয়। ইউনূস সাহেব, আপনি কিন্তু ভুল পথে ঢুকতেছেন। মৌলানা সাহেবরা কিন্তু আপনাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবেন না, এবং বিনা নির্বাচনে আপনাকে কিন্তু 50 বছর ক্ষমতায় রাখতে পারবে না। এবং বাংলাদেশের আয়ুর ইতিহাস বলে, পৃথিবীর বয়সের ইতিহাস বলে, আপনার বয়স এখন 85 যদি হয়, 50 মানে আরো 135 বছর পর্যন্ত বাঁচবেন এবং আপনি থাকবেন। এগুলো মৌলানা সাহেবরা যা বলে বলুন, আপনি তাদের কথা বিশ্বাস করে আগুনে ঝাঁপ দিয়ে নাই। এটা কিন্তু আগুন, যারা যখন মানুষের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, এটা আপনি বলছেন আপনি আওয়ামী লীগের একজন যদি সমর্থন কেউ থেকে থাকে, আওয়ামী লীগের পতনের জন্য তার দুঃখ হবে, কিন্তু আমার দুঃখ হয় না। কেন জানেন? শেখ হাসিনা এত ভুল করা বঙ্গবন্ধু কন্যা, এত আমি সবসময় বলতাম, হে শেখ হাসিনা, আপনি এত ভুল করতেছেন যে নিজে ডুববেন, আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন, আপনি মুক্তিযুদ্ধকে ডুবাবেন। আমি এই কথাটা কিন্তু 100 বার ওনাকে বলছি। আপনি নিজে ডুববেন, আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন, বাংলাদেশটাকে আপনি মুক্তিযুদ্ধকে ডুবাবেন। এই কথা বলছি আমি। এখন এই হতভাগা ফজলুর রহমান, আমি একজন সাধারণ কৃষকের ছেলে, মহারাজার ছেলে না। খেতের আইলে হাইটা হাইটা বড় হয়েছি, পানি ভাত খাইয়া বড় হয়েছি। ওই নদীর, ওই যে আমাদের দেশে বিল থাকে, বিলের পারে পল্লা থাকে, খাল বাইয়া পল্লার পানি খাইয়া বড় হয়েছি, গরুর ঘাস খাইটা বড় হয়েছি আমি ফজলুর রহমান। বাঙ্গা স্কুলে, প্রাইমারি স্কুলে পড়িয়া করো 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 পাখি সব করেরো রাতি পোহালো, এইটা পড়িয়া বড় হয়েছি। আর উজ্জীবিত হয়েছি, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিকরে মাত্রে, এইটা পড়ে আমি উজ্জীবিত হয়েছি মুক্তিযুদ্ধের আগে। কাজে আমি ফজলুর রহমান কেন আজকে প্রথম কথা বলতে হবে, এই রাজাকারের বাচ্চারা এখনো জীবিত আছে রে, মুক্তিযুদ্ধ কিন্তু যাবে না। তাহলে শেখ হাসিনাকে যা বলতেছি, আমি জামাতের আমিরকেও সেই কথাটা শুনাইতেছি, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। আমি ওই দিন বলছি জামাই যে পথে ভুল লেখে,
মেসেজে ভুল লেখে যে আমি বলছি জামাতের আমির পাশ করলে হাতে চুরি পরবো, এই কথাটা আমি বলি নাই। আমি বলছি আল্লাহর রহমত, জামাতে আমির তার বাড়ি হইল কুলাউড়া, কুলাউড়া থেকে দাঁড়াইয়া বিএনপি ক্যান্ডিডেট 10 ভাগের 1 ভাগ ভোট পাবে না। আমি এটা চ্যালেঞ্জ করলাম, এখনো কোনোদিন কুলাউড়ার থেকে উনি পাশ করবে না। উনি যদি এত বড় মহামানব হয়, আমিরে আজম, অনেকে বলে ওলিয়ে খুদা, এত বড় ওলিয়ে খুদা নিজের ইলেকশনে দাঁড়ায় 2001 সালে 8,000 ভোট পাইছে কেড়ে। আমি তো স্বতন্ত্র দাঁড়াইলে আমার ইটনামিটা মনস্টগ্রামে 1 লাখ ভোট পাই, 1 লাখ, 1 লাখ, তাও আব্দুল হামিদের বিরুদ্ধে, কিন্তু রাষ্ট্রপতি। আপনার এলাকায় তো আপনি স্বতন্ত্র শাহিনের সাথেই আপনি 10 ভাগের 1 ভাগ ভোট পান, 10 ভাগের 20 ভাগের 1 ভাগ। শাহিন 1,60,000, আপনি 8,000। ওই শাহিন হইল ঠিকানা, আমেরিকার যে ঠিকানা পত্রিকা আছে তার মালিক। স্বতন্ত্র দ্বারা 2001 সনে শাহিনের তার চেয়ে 20 গুণ বেশি ভোট পাইছে। এই কারণে আমি বলছি, এখন যদি আবেদ রাজা নামে আমার এক রাজনৈতিক সহকর্মী আছে, অ্যাডভোকেট, তাকে যদি নমিনেশন দল যদি দেয়, তাহলে আবেদ রাজার 5 ভাগের 7 ভাগের 1 ভাগ ভোট আমিরে পাইতে পারি না। আল্লাহর রহমতে কইতেছি, মানুষের মনের পরিবর্তন হইতে পারে, কিন্তু রাজাকারের প্রতি এত বেশি মানুষের পরিবর্তন, মন পরিবর্তন হবে না। কারণ উনি রাজাকার মাইন্ডে এখন কথা বলতেছে। আমি তাই বলি, দেশ যাবে না মাগো, দেশ যাবে না, বাংলাদেশ থাকবে। আর ওই যে বলে ফ্যাসিস্টের দালাল, আমি শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 15 বছর যে ফাইট করছি, ওই যে বেটারা ইউটিউব বিদেশে বৈশা থাকে একদম আরামে একদম বড় বড় কথা কইছে, তারা তো বুঝছে আমাদেরকে ধরতে পারবো না, কিন্তু ভিতরে তাইকা একজন বীরের বাচ্চা, আমি বীরের বাচ্চাই বললাম কি, ফজলুর রহমানের মতো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছে। আমার ইউটিউব গুলা তখনকার 5ই আগস্ট পর্যন্ত শুনেন। আমি 4 আগস্টে বলছি 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা সরকার চলে যাবে, তাহলে না হইলে আমার 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বৃথা যাবে। আমি বলছি শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে, মুসলমান যেমন মরার আগে তৌবা করে উত্তর সিরানা করে, এই কথাটা পর্যন্ত আমি বলছি। আমি তাই আজকে বলি, হ্যাঁ তখন যেটা বলছিলাম, আজকে আমার কথায় যদি শেখ হাসিনার কোনো লাভ হয়, আওয়ামী লীগের কোনো লাভ হয়, দোষটা তো আমার না। তাইলে রাজাকারের বাচ্চারা কেন কইলো মুক্তিযুদ্ধ হয় নাই? রাজাকারের বাচ্চারা, জামাতরা যদি এই কথাটা না কইতো মুক্তিযুদ্ধ হয় নাই, আল্লাহর কাছে মাপ চাও যারা যুদ্ধ করছিল, তাই তো আমাকে আজকে এই জায়গায় যাইতে হয় না। তোমরাও যদি মুক্তিযুদ্ধ মানি, আমরাও যদি মুক্তিযুদ্ধ, আমি তো মানি, সবাই যদি মুক্তিযুদ্ধ মানো আর বাংলাদেশটাকে মানো, তাহলে তুমি ইসলাম করো, ইসলামের জন্য ভোট চাও। তোমাকে যদি কোরআন সংবিধান করার জন্য জামাতকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয়, আমার তো কোনো আপত্তি নাই। হেফাজতকে যদি বাংলাদেশের মানুষ কোরআন, পবিত্র কোরআনকে যদি সংবিধান করার জন্য ভোট দেয়, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি তো দুনিয়াদারির কথা বলবো, এই ফয়লা এরা তো মানেই না, মানেই না যে ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। দুনিয়াদারি প্রথম মানুষের জন্য রাজনীতিতে, আখেরাত তো আল্লাহর সঙ্গে, স্রষ্টার সঙ্গে, সৃষ্টির সম্পর্ক, ওই কথা আমি আজকে নাইবা বললাম। আখেরাত তো আমার আল্লাহর সঙ্গে আমার কি সম্পর্ক, সেটা আখেরা। আর রাজনীতি তো হইলো বাস্তব, আমার চাউলের দাম কত হইব, ডাইলের দাম কত হইব, আমার ছেলে চাকরি পাইব কিনা, শিক্ষা শেষে মানুষ বেকার থাকবে কিনা, কত মানুষ ঘরের মধ্যে ঘুমাবে, আর কত 60 লক্ষ মানুষ কেন মুক্তিযুদ্ধের 50 বছর পরেও বস্তিতে ঘুমাবে অথবা রাস্তায় ঘুমাবে। আমার কথা হবে, এই দেশ কি মানুষের জন্য হবে, নাকি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক দেশ হবে? নাকি মানুষ বলবে হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার, ধর্ম নিরপেক্ষ দেশ হবে। এটা আমি মানুষের কাছে গিয়ে বলবো যে আমি এই দেশ চাই। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। সন্ধ্যা যখন হবে, মুসলমান একজন টুপি মাথায় দিয়ে আদান করার সঙ্গে সঙ্গে ফজরের নামাজে বা 5 ওয়াক্ত নামাজে যাবে, গিয়ে প্রথম বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা কি জানে? যারা সারা দিন নামাজ পড়ে খালি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার অর্থ নিশ্চয়ই তারা জানে, কিন্তু তারা মানে কই কোথা? আল্লাহ তো বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। তাইলে সে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই প্রভু, তাইলে সাম্প্রদায়িকতা থাকবে কেন? হিন্দু মুসলমানে ভেদাভেদ থাকবে কেন? কারণ আমি তো প্রত্যেক দিন সূরা ফাতিহা না পড়ে তো নামাজ হয় না। কাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বিশ্বাস করে, সেটা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানে মানে সাম্প্রদায়িকতা করতে পারে না। আমি মানুষকে এটা বলবো, আমি মানুষকে বলবো, হে বাংলাদেশের মানুষ, একজন বাবার তিনটা সন্তান হইলে একটা মাদ্রাসায় যাক, মৌলানা হোক, দাওরা পাস করে আসুক, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাস করে আজহারি হোক, আপত্তি নাই তো আমার। হ্যাঁ, আরবি তো পড়বেই, ধর্মশিক্ষা তো করবেই, কিন্তু অন্য ছেলেটি কি স্কুলে যাবে না? অন্য ছেলেটি কি লেখাপড়া বাংলা ইংরেজি পড়বে না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে না? ঢাকা ইউনিভার্সিটিতে রিসার্চ করবে না? অন্য ছেলেটি কি বিজ্ঞানী হবে না? অন্য ছেলেটি কি আইনস্টাইনের থিওরি পড়বে না? অন্য ছেলেটি কি নিউটনের থার্ড ল থিওরি পড়বে না? গ্রেভিটি পড়বে না? অন্য ছেলেটি কি নাসা সম্পর্কে চিন্তা করবে না? যে মৌলানা সাহেব একদিন বলেছিল সান্দে যারা বিশ্বাস করে মানুষ গেছে তারা কাফের, সেই মৌলানা সাহেবদের এই বিশ্বাসের মধ্যে আমরা সবাই থাকবো। যে মৌলানা সাহেব একদিন টেলিভিশন সেন্টার 64 সনে খোলার সময় ঢাকা শহরে হরতাল দিছিল, যে যারা এই ছবি দেখায় তারা হইলো কাফের, সেই মৌলানা সাহেব এখন দেখি প্রত্যেক দিন টেলিভিশনে গিয়ে বক্তৃতা করে। এর আগে যারা বকে, আমি নিজের কানে শুনছি, হে ভাইরা, মাইক বাজায় যারা বিয়া করে সেই বিয়া সহি হয় না, আর সেই বিয়া সহি না হইলে বাচ্চা জারজ হয়। এখন দেখি সারা রাত মাইক বাজায়া মৌলানা সাহেবরা ওয়াজ করে, তখন কি হয়? কাজে মৌলানা সাহেবদের কথা আমরা তো দেখতেছি। এই দেশে বিজ্ঞান পড়তে হবে, এই দেশে সাহিত্য সংস্কৃতি থাকবে, যেমন ওয়াজ মাহফিল থাকবে, নিশ্চয়ই থাকবে। মুসলমান 92% ওয়াজ মাহফিল অবশ্যই থাকবে। বছরে সময়ে যে হিন্দুদের যে পূজা পার্বণ আছে, দুর্গা পূজা আছে, সেইখানেও তারা বলবে, হ্যাঁ, নমস্তস্যই 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 নম নম। বুদ্ধরাও বলবে সারা পৃথিবীর প্রাণী সুখী হোক। আমার কথাগুলা খুব বুঝার চেষ্টা, সবই বলবে। আবার ওইখানে দেখা যাবে লালনের গান হবে, আমাদের মেয়েরা ছেলেরা লালনের গান গান গাইব। আমাদের ছেলেরা সিলেট ময়মনসিংহ, মাগো তোমাদের বাড়ি ময়মনসিংহ সিলেটে গান গাইব। হ্যাঁ, রাধা রমণের গান, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। আমাদের ছেলেরা হাসন রাজার গান গাইব। আর হ্যাঁ, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার, কি ঘর বানাইতাম আমি শূন্যেরই মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা। আমাদের ছেলেরা করিমের গান গাইবো, আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। আমাদের ছেলেরা গান গাইবে, স্ত্রী মারা যদি যায় কোনো কারণে আগে, গানটা শুনবে উকিল মুন্সির, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলিয়ার কত ময়না কত নামে ডাকি, হ্যাঁ, ফাঁকি দিয়া চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইতো নাকি। স্বামী স্ত্রী মরলে মনে মনে এই গানটা গাবে না? তার চোখে পানি আসবে না? তার চোখে কি সেইটা পড়বে না? জালালের সেই আধ্যাত্মিক গান, থাকতে সুধা প্রেম ক্ষুধা পান কররে, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কররে পাগলা মন, দিন গেলে দিন আর পাবে না, ফাটায় যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পাই, গানটা গাবে না? রশিদউদ্দিনের গান, যেটা এখন ওই গ্রহণ করছে আমাদের জনাব ইউনূস সাহেব। কি গ্রহণ করছে? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা। হ্যাঁ হাসনাত, তুই কিছু লোক নিয়ে আয় আমার বাড়ির সামনে এসে মিছিল কর, গরমে কোনো অসুবিধা নাই, বট গাছের নিচে দাঁড়াইবে, তোরে আমি ঠান্ডা পানি খাওয়াবো, ঠান্ডা পানি মাথায় ডালবো, শুধু স্লোগান দিবে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। এই যে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, এই গান থাকবে না এই পৃথিবীতে। না হইলে আমরা ইউনূস সাহেবদেরকে চিনবো কি করে? কি করে ইউনূস সাহেব? কাজে গান থাকবে, বা কবিতা থাকবে, নাটক থাকবে, হ্যাঁ,
বাংলার একটা ছেলে সিরাজউদ্দৌলা সিনেমা দেখলো না, সে কি বাংলার ছেলে হইলো? বেহুলা সিনেমা দেখলো না। বাংলার একটা ছেলে সুচিত্রা সেন উত্তম কুমারের দেখলো না। কে আমাকে সাম্প্রদায়িক বলে? কে শুনে না? বাংলার ছেলে কোনো নাটক নোবেল পড়বে না? হ্যাঁ, আমরা সব হয়ে যাব, মূর্খ হয়ে যাব। কাজে আমি বলি এই দেশটা বাংলাদেশ থাকবে, এই দেশটা যাবে না। আমার ধর্ম থাকবে, সংস্কৃতি থাকবে, বাঙালি গান থাকবে, বাজনা থাকবে, মানুষের মানবতা থাকবে, ধর্ম নিরপেক্ষতা থাকবে, তাহলে তো বাংলাদেশ। এই বাংলাদেশটাই তো তোমার চাচা কর্নেল তাহেররা যুদ্ধ করে বীরুত্তম হইয়া সৃষ্টি করছিল। মাগো, আমাদের মুক্তিযুদ্ধের বীরুত্তমরা সৃষ্টি করছিল, আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম দিনের পূজা। আমি সব সময় বলি আমার কথা, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে যুদ্ধ করেছি। স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয়, সুন্দর বাংলাদেশ হবে, ছবির মতো গ্রাম হবে। আপনার কথা মনে হয় আপনাকে না ছেড়ে আপনার কথা শুনতেই থাকি। এত ভালো লাগে। এবং আমি জানি আমাদের দর্শকরা খুবই এনজয় করবে আপনার কথা, এবং দরকার আছে, বিশেষ করে বাচ্চাদের, তরুণ প্রজন্মের আপনাদের কথা শোনার দরকার আছে। এবং এই যে এই সময়টাতে দেশের এই ক্রান্তিকালে আপনি এত সাহসিকতার সাথে কথা বলছেন, আসলে আপনি যে মুক্তিযোদ্ধা, এবং আপনার কথা, আপনার সাহস আমাদেরকে অনুপ্রেরণা দেয় সব সময়। আপনি ভালো থাকবেন। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমারও দৃষ্টিকোণের প্রতি আমার শ্রদ্ধাবোধ রইল। মা, তোমার প্রতি আমার দোয়া রইল। সবাইকে আমার সালাম রইল। ঈদ মোবারক রইল। মোবারক। শুধু আচ্ছা। দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের কথোপকথন আপনাদের ভালো লেগেছে। আহ, চলুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই দেশটা যদি রক্ষা হয় তাহলে আমরা টিকে থাকবো। এবং মুক্তিযুদ্ধ অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। আমাদের এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।